struggling with grammar. Don't worry, I'm Mustaq Ahmed from Newton Online School and I'll try to make English simple for you. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। নিউটন অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। তোমরা যারা শিক্ষার্থী আছো, যারা ইংলিশ বুঝো না, ইংলিশ গ্রামার কম বুঝো, তোমরা শুনে খুবই খুশি হবে যে আমি আমার ভিডিওগুলোতে চেষ্টা করছি খুবই সহজ এবং শর্টকাট টেকনিকের মাধ্যমে তোমাদের ইংলিশ শেখানোর চেষ্টা করছি। So dear students, please don't skip the video and keep learning, keep watching my video. So let's get started the video. Dear students, আমি যে বিষয়টি পড়াচ্ছি সেটি হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। তো চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব। আজকে চেঞ্জিং সেন্টেন্সের যে টপিকটি আমি আলোচনা করব সেটি হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করা। তো তোমরা যারা এই বিষয়টি শিখতে আগ্রহী আছো শিক্ষার্থী, আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবে। তো শিক্ষার্থীরা তোমরা দেখো, এখানে আমি মাত্র 4টি রুলস শর্টকাটে লিখেছি এবং আমার কাছে মনে হয় এটি সবচেয়ে শর্টকাট টেকনিক ইংলিশ গ্রামার শেখার জন্য। তো দেখো, এখানে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য দুটি কলাম রেখেছি এবং এখানে 4টি রুলস রয়েছে। আমি যদি প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝাই, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এবং ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় বা ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারের শুরুতেই থাকবে ভার্ব, অথবা শুরুতে থাকবে ডু, অথবা ডোন্ট, অথবা লেটস, লেট, অথবা প্লিজ, কাইন্ডলি। এই শব্দগুলো দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। তো ডিয়ার স্টুডেন্টস, দেখো আমি এক্সাম্পলের সাহায্যে তোমাদের চেষ্টা করব এই রুলসগুলো বোঝানোর। এখানে দেখো 1 নম্বর রুলে কি বোঝানো হয়েছে। এখানে 1 নম্বর রুল হচ্ছে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে ইউ থাকে, ইউ যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমি কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করব সেটি 1 নম্বর রুলে দেখানো হয়েছে। বিষয়টি খুবই সিম্পল, খুবই সহজ, তোমরা অনায়াসেই পারবে। দেখো আমি এখানে একটি এক্সাম্পল লিখেছি 1 নম্বর রুলের, যেটি হচ্ছে ইউ যুক্ত বাক্য এবং এখানে বলা হয়েছে ইউ মাস্ট ওবে ইয়োর প্যারেন্টস, তোমাকে অবশ্যই তোমার পিতামাতাকে মান্য করতে হবে। এখানে দেখো এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সটি রয়েছে এটি হচ্ছে ইউ যুক্ত বাক্য এবং ইউ যুক্ত বাক্যগুলো যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করার চেষ্টা করব, তখন দেখো এখানে আছে শুধুমাত্র ভার্ব সহ পরের অংশ দিলেই চলবে, শুধুমাত্র ভার্ব সহ পরের অংশ দিলেই চলবে। এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, মাস্ট হচ্ছে অক্সিলারি ভার্ব আমরা জানি, আর ভার্ব হচ্ছে ওবে। ওবে মানে হচ্ছে মান্য করা, মেনে চলা। তো এই যে ভার্ব রয়েছে, ভার্ব সহ পরের অংশটি যদি আমি এখানে বসিয়ে দেই, তাহলে বাস এটি হয়ে যাবে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্স। তো এই যে ভার্ব সহ পরের অংশ রয়েছে ওবে ইয়োর প্যারেন্টস। সো শিক্ষার্থীরা তোমরা দেখো যে এখানে খুবই সহজ উপায়ে আমি এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করেছি। শুধুমাত্র ভার্ব সহ পরের অংশ বসিয়ে দিলেই সেটি হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স। কোন সময়? যখন ইউ যুক্ত সেন্টেন্স থাকবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। কিন্তু আরেকটি ঘটনা আছে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে ইউ যুক্ত বাক্য হয় এবং যদি সেটিতে নট থাকে, দেখো এখানে বলা হয়েছে ডু নট প্লাস ভার্ব সহ পরের অংশ হবে যদি নট থাকে। তো এখানে নট রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে নট রয়েছে। সেক্ষেত্রে আমার যেটি করতে হবে, আমি শুরুতে দিতে হবে ডু নট। তো আমি এখানে ডু নট লিখলাম, তারপর আমাকে লিখতে হবে ভার্ব সহ পরের অংশ। তো দেখো এখানে ভার্ব কি? ভার্ব হচ্ছে রান, দৌড়ানো। তো এই যে ভার্ব সহ পরের অংশ আমি এখানে দিয়ে দিলাম, রান ইন দা সান। তো এটি ছিল কি? অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল ইউ শুড নট রান ইন দা সান, তোমার রৌদ্রে দৌড়ানো উচিত নয়। এটিকে যদি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করি, ইউ যুক্ত বাক্যে নট থাকলে আমরা শুরুতেই ডু নট ইউজ করব। তারপর এই যে ভার্ব আছে রান সহ পরের অংশ আমরা বসে দিব ডু নট রান ইন দ্য সান, অর্থাৎ রোদের মধ্যে
দৌড় করো না, দৌড়েও না, এইরকম সেন্টেন্স বলা হয়েছে। আচ্ছা, তো দেখো এটি খুব সহজে আমরা ইউযুক্ত বাক্যকে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করে ফেললাম। এটি ছিল 1 নাম্বার রুল। এখন আমরা 2 নাম্বার রুলটি দেখে নিই। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে আই, হি, শি, ইট, কোনো নাম, উই, দেই এই বিষয়গুলো যদি থাকে সাবজেক্ট আকারে, তাহলে আমরা এটাকে ইম্পারেটিভ করার জন্য লেট ইউজ করি, তারপর সাবজেক্টের অবজেক্টিভ প্রনাউন ইউজ করি, তারপর ভার্ব সহ পরের অংশ বসিয়ে দেই, বাস হয়ে গেল। তো আমি এই 2 নাম্বার রুল বোঝানোর জন্য এখানে দুটি এক্সাম্পল রেখেছি। দেখো এখানে প্রথম এক্সাম্পল হচ্ছে শি যুক্ত বাক্য, আরেকটি হচ্ছে উই যুক্ত বাক্য। আমরা এখানে আই, উই, হি, শি দেখতে পাচ্ছি, এগুলো থাকলে সেটি হবে 2 নাম্বার রুল। তো আমি যদি 1 নাম্বার রুলের দিকে তাকাই, she wants to go in Canada, she wants to go in Canada, সে কানাডায় যেতে চায়। আচ্ছা, তো এটিকে যদি আমি ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করি, তাহলে আমার প্রথমে যে কাজটি করতে হবে রুল অনুযায়ী, প্রথমে আমাকে লেট বসাতে হবে। তো আমি লেট বসালাম, লেট, তারপর অবজেক্টিভ প্রোনাউন। অবজেক্টিভ প্রোনাউন কি? দেখো আমি এখানে কিছু সাবজেক্টিভ প্রোনাউন এবং কিছু অবজেক্টিভ প্রোনাউন লেখার চেষ্টা করছি। যেমন ধরো আই এর অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে মি, ইউ এর অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে ইউ, হি এর অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে হিম, শি এর অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে হার, উই এর অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে আস, দেই এর অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে দেম। তো এই যে সাবজেক্ট থেকে অবজেক্ট, আবার দেখো যে কোনো নামের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ একই, সেম। তো এখানে আমি কিছু সাবজেক্টিভ ফর্ম এবং কিছু অবজেক্টিভ ফর্ম দিয়ে দিয়েছি, যেগুলো আমরা এখন ব্যবহার করব। তো শিক্ষার্থীরা দেখো এখানে বলা হয়েছে she wants to go in Canada, সে কানাডাতে যেতে চায়। তো এখানে আমরা রুল অনুযায়ী প্রথমে কি লিখবো, লেট লিখলাম, তারপর অবজেক্টিভ প্রোনাউন বসাতে হবে। এই যে she, এখানে she দেয়া আছে, তো শিক্ষার্থীরা দেখো এই যে এখানে she দেয়া আছে, she, এই যে she আছে, she হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, এর অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে হার। তো আমাকে যে কাজটি করতে হবে, লেট এর পর she এর অবজেক্টিভ প্রোনাউন বসাতে হবে হার, তারপর ভার্ব সহ পরের অংশ। এখানে ভার্ব কি, গো, যাওয়া। তাহলে গো ইন কানাডা এই যে অংশটি আছে সেটি আমি এখানে বসিয়ে দিলাম, হয়ে গেল ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে she wants to go in Canada, এটি ইম্পারেটিভ সেন্টেন্স হবে let her go in Canada। আচ্ছা, তারপর দেখো আমরা এটি আরেকটি एग्जांपल রেখেছি, we play football every day, আমরা প্রতিদিন ফুটবল খেলি। এই সেন্টেন্সটিকে যদি আমি অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্স করার চেষ্টা করি, তাহলে প্রথমে আমরা যে কাজটি করতে হবে, লেট বসাতে হবে রুল অনুযায়ী, তারপর অবজেক্টিভ প্রোনাউন উই এর অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে আস, তাহলে আমরা বসাবো লেট আস। যদি আমি সংক্ষেপে লেটস লিখি তাহলেও হবে। তো লেট আস, তারপর ভার্ব হচ্ছে প্লে, ভার্ব সহ আমরা পরের অংশ বসাবো ফুটবল এভরি ডে, let us play football every day, অথবা let's play football every day, চলো আমরা প্রতিদিন ফুটবল খেলি। আচ্ছা, তো শিক্ষার্থীরা এটি হচ্ছে 2 নাম্বার রুল। এখন আমি 3 নাম্বার রুল দেখাবো। তো আমরা চলে যাচ্ছি 3 নাম্বার রুলে, রিকোয়েস্ট। যদি রিকোয়েস্ট কথাটি থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে, তাহলে আমরা সেটিকে ইম্পারেটিভ করার জন্য আমাদের শুরুতেই বসাতে হবে প্লিজ, অথবা বসাতে হবে কাইন্ডলি, তারপর ভার্ব সহ পরের অংশ বসিয়ে দিলেই হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স। খুবই সহজ উপায় হয়ে গেল। তো দেখো আমি এই 3 নাম্বার রুলের জন্য যে एग्जांपलটি লিখেছি, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প হিম, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প হিম, তোমাকে তাকে সাহায্য করার জন্য অনুরোধ করা হচ্ছে বা অনুরোধ করা হয়।
তো এই যে বাক্যটি রয়েছে, এই বাক্যটি যদি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করি তাহলে কি হবে দেখো, শুরুতেই আমি বসাতে হবে প্লিজ অথবা কাইন্ডলি। আমি এখানে বসিয়ে দিলাম প্লিজ, যদি তুমি কাইন্ডলি লিখো কোনো সমস্যা নেই, হয়ে যাবে। তো আমি প্লিজ লিখলাম, তারপর আমাকে লিখতে হবে ভার্ব সহ পরের অংশ। তো আমি এখানে ভার্ব সহ পরের অংশ লিখবো। এখানে ভার্ব কি, টু এর পরের ভার্ব রয়েছে হেল্প, তো সাহায্য করা। তো আমি ভার্ব লিখলাম হেল্প, তারপরে লিখবো আমি হিম। জাস্ট ভার্বের পরের যে অংশটি রয়েছে হেল্প হিম বসিয়ে দেব, শুরুতে প্লিজ অথবা কাইন্ডলি বসিয়ে দেব, তাহলে হয়ে গেল প্লিজ হেল্প হিম, দয়া করে তাকে সাহায্য করো। এই যে দয়া করা, অনুরোধ করা, যে অনুরোধ করা হচ্ছে সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো শিক্ষার্থী, এটি ছিল 3 নম্বর রুল। আশা করি রুলটি খুবই ভালো লেগেছে, শর্টকাট রুল ছিল এটি। এখন আমরা চলে যাব 4 নম্বর রুলে। ডিয়ার স্টুডেন্টস, দেখতে পাচ্ছ এখানে আমি 4 নম্বর এক্সাম্পল লিখেছি। 4 নম্বর রুলটি হচ্ছে নেভার যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে, তো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নেভার যুক্ত বাক্য থাকে তাহলে আমরা যেটি করতে হবে যে শুরুতেই নেভার বসাতে হবে, তারপর ভার্ব সহ পরের অংশ বসিয়ে দিলেই হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমি উদাহরণ হিসেবে এখানে একটি খুবই সুন্দর এক্সাম্পল লিখেছি, ইউ শুড নেভার ডু দিস। ইউ শুড নেভার ডু দিস, তোমার এটি কখনোই করা উচিত নয়। তো এই বাক্যটিতে দেখো একটি জিনিস, যে এখানেও কিন্তু ইউ রয়েছে, তার মানে কিন্তু এটি 1 নম্বর রুল নয়। ইউ যদিও থাকে, কিন্তু যদি নেভার থাকে বা রিকোয়েস্ট থাকে তাহলে আমরা নেভার রিকোয়েস্ট থাকলে রুল 3 ইউজ করতে হবে, নেভার থাকলে রুল 4 ইউজ করতে হবে, আর এইসব না থাকলে ইউ যুক্ত বাক্যগুলোকে আমরা প্রথম রুল হিসেবে বিবেচনা করব। তো এখানে ইউ থাকা সত্ত্বেও নেভার থাকায় সেটিকে আমরা 4 নম্বর রুল হিসেবে বিবেচনা করছি। এবং এখানে নেভার যেহেতু আছে, তাহলে রুল অনুযায়ী এটিকে ইম্পারেটিভ করতে হলে আমার প্রথমেই বসাতে হবে নেভার। তো আমি বসালাম নেভার, তারপর ভার্ব সহ পরের অংশ। এখানে ভার্ব হচ্ছে ডু, করা, দিস। তো এই যে ডু দিস ভার্বের পরের অংশ, এই অংশটি আমি এখানে বসিয়ে দিলাম নেভার ডু দিস, কখনোই এটি করো না, কখনোই এটি করো না, নিষেধ দেওয়া হচ্ছে। তো আমরা জানি আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে এই সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেল। সো শিক্ষার্থীরা, এই ছিল আমার আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা চেষ্টা করেছি অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্সে নেয়ার। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো, আশা করি পুরো সেশন জুড়ে আমার সাথে থাকবে। আমি পরপর এই ধরনের গ্রামাটিক্যাল আইটেমগুলোর উপর লেকচার আপলোড করতে থাকবো। সো ডিয়ার স্টুডেন্টস, যদি তুমি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে। যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে। সো ডিয়ার স্টুডেন্টস, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আনটিল দেন, আল্লাহ হাফিজ।